হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম ব্যাক মাই ইউটিউব চ্যানেল সায়েন্স বিটা। তো প্রিয় ছাত্রছাত্রীরা, আজকে আমি তোমাদের সামনে ধাতুবিদ্যার 6 নম্বর পার্ট নিয়ে হাজির হচ্ছি। আজকের ভিডিওতে যেগুলো আলোচনা করবো সেটা ধাতুক্ষয় যে বিষয়টা আজকে আলোচনা করবো মেনলি সেটা হচ্ছে কি লোহার মরচে ধরা। লোহার কী হয়, মরচে ধরে এবং তার লোহার মরচে ধরার পর যে আর্থিক যে ক্ষয়ক্ষতি হয় এবং এর শর্ত কী, যে কী কোন কোন লোহায় মরচে ধরে বা কোন লোহায় মরচে ধরে না সেটা আলোচনা করব। এবং এই মরচে ধরার টোটাল যে রাসায়নিক সমীকরণগুলো কীভাবে মরচে ধরছে তার গঠনগুলো প্রত্যেকটা তোমাদের পার্ট বাই পার্ট আলোচনা করব। তার মানে আজকের ভিডিওটা খুবই একটু কনসেপচুয়াল আছে, কারণ মরচে ব্যাপার সমীকরণগুলো একটু বুঝতে হবে, ওখানে একটু ক্রিটিক্যাল ব্যাপার থাকে, অনেকদিন বুঝতে পারেন না যে কীভাবে হয়, ওইটা আমি ধীরে ধীরে সুন্দর করে বোঝাবো। ওকে, আজকের ভিডিওতে। তাই এই ভিডিওটা তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে। আর যদি তোমরা নতুন থাকো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে আর পাশে থাকা বেল আইকনে প্রেস করবে। তাহলে ধাতু ক্ষয়ের প্রথম যেটা আলোচনা করবো আজকে লোহার মরচে ধরা। তাহলে আজকে লোহার মরচে ধরার ব্যাপারটাই মেনলি আলোচনা করব। তাহলে মরচেটা জিনিসটাকে আগে বুঝতে হবে। তাহলে মরচে এখানে প্রথমে হেডিং দিই, মরচের সংখ্যা, লোহার মরচে। ওকে, মরচে কী দেয়, লোহা বা লৌহজাত দ্রব্যকে খোলা বা বায়ুতে খোলা অবস্থায় রেখে দিলে এর উপর একটা বাদামি লালচে বাদামি আস্তরণ পড়ে, একে বলা হয় লোহার মরচে। কী বললাম, লোহা বা লৌহজাত দ্রব্যকে বায়ুতে খোলা অবস্থায় রেখে দিলে এর উপর লালচে বাদামি রঙের আস্তরণ পড়ে। ওকে, একে লোহার মরচে বলে। তাহলে ব্যাপারটা একটু আরো আলোচনা করনি। তাহলে লোহার মরচে এটা জিনিসটা কি, যে নর্মাল যে লোহা বা লোহা দিয়ে তৈরি বিভিন্ন সরঞ্জামগুলো, সেইগুলো যদি বায়ুতে খোলা অবস্থায় রাখা হয় আর্দ্র বায়ুতে, অবশ্যই বায়ুটা আর্দ্র হলে ভালো হয়। তাহলে আর্দ্র বায়ুতে, এখানে লিখে দেবে কি আর্দ্র বায়ুতে যদি খোলা অবস্থায়, নর্মাল খোলা অবস্থায়, ধরো এমনি নর্মাল যে আমাদের জলীয় বাষ্পপূর্ণ যে বায়ু আছে সেখানে যদি একটা কোনো লোহার রডকে বা কোনো লোহা দিয়ে তৈরি কোনো সরঞ্জামকে যদি রেখে দেওয়া হয়, তা তার উপর কিছুদিন পর দেখবে তার উপর একটা লালচে বাদামি টাইপের একটা আস্তরণ পড়ে যায়। এই আস্তরণটাকে বলা হয় কি মরচে। এবার প্রত্যেকটা লোহায় কি মরচে, এটা আর একটা জিনিস ভালো করে মনে রাখবে, বিশুদ্ধ লোহায়, এটা পয়েন্ট আকারে লিখে রাখো যে বিশুদ্ধ লোহায় মরচে ধরে না। মানে 100% একদম পিওর যে আয়রন আছে, যে পুরো বিশুদ্ধ লোহাতে দেখবে এটা মরচে ধরবে না। তাহলে এই পয়েন্টটা ভালো করে লিখে রাখবে বা এইটা মনে রাখবে। বাই চান্স এমসিকিউ কোশ্চেন দিতে পারে যে বিশুদ্ধ লোহায় মরচে ধরে কি, যে কোন লোহায় মরচে ধরে না, লোহা বলে অনেক কিছু দেবে, সেখানে বিশুদ্ধ লোহা বলে দিতে পারে। তা তুমি যেহেতু দেখবে লোহাতে তো মরচে ধরে, তো এটা রাইট করে দিতে পারে, তো এটা হবে না কখনো। যেগুলো বিশুদ্ধ লোহা তার মধ্যে মরচে ধরবে না। তাহলে কোন লোহায় মরচে ধরবে, যেই লোহায় কী হচ্ছে অবিশুদ্ধ মানে অশুদ্ধি থাকবে। তা যে সমস্ত লোহায় অশুদ্ধি থাকবে সেই সমস্ত লোহায় কী ধরবে, মরচে ধরবে। ম্যাক্সিমাম যত কাজে লোহা ব্যবহার করে সেগুলো সবই অশুদ্ধি থাকে, তার মধ্যে থাকে অশুদ্ধি হিসেবে কার মধ্যে মিক্স করাই থাকে। তাহলে আমরা যে লোহার বিভিন্ন বিল্ডিং তৈরি করার জন্য লোহার যে রড হয় বা বিভিন্ন সরঞ্জামের ক্ষেত্রে যে বাসনপত্র বা অনেক কিছু যেগুলো আছে সেখানে যে লোহা ব্যবহার করে, সেখানে সেই সমস্ত লোহা কিন্তু বিশুদ্ধ নয়, সেসব তার মধ্যে অশুদ্ধি থাকে। এবারে এর মাত্রা কি, এর মাত্রা কার উপর ডিপেন্ড করবে, কার ক্ষেত্রে বেশি মরচে ধরবে কার উপরে কম মরচে ধরবে, সেটা ডিপেন্ড করবে কি ওই লোহার মধ্যে উপস্থিত অশুদ্ধি কতটা অশুদ্ধি আছে, তার আশপাশে জলীয় বাষ্পর কতটা মানে বায়ুটা কত আর্দ্র আছে, জলীয় বাষ্প, অক্সিজেনের উপস্থিতি সেখানে কতটা অক্সিজেন আছে, এই সমস্ত বিষয়ের উপরে কী করবে আমার লোহার মরচে পড়াটা ডিপেন্ড করবে। ওকে, তাহলে লোহার মরচে পড়াটা তাহলে কার উপর ডিপেন্ড করবে, লোহার মধ্যে উপস্থিত। এটা ভালো করে তুমি পয়েন্ট আকারে লিখে নিতে পারো, এরকম একটা পয়েন্ট করবে যে লোহার মরচে ধরা নির্ভর হবে
লোহার মধ্যে উপস্থিত অশুদ্ধির উপরে, তার অশুদ্ধিটা কত আছে ওর মধ্যে আছে, সে আশপাশে জলীয় বাষ্পটা কতটা আছে, অক্সিজেনের উপস্থিতি অক্সিজেন কতটা আছে, তারপর হচ্ছে কি যে ওখানকার তড়িৎ বিশ্লেষ্য যে দ্রবণ তৈরি হয় বা আশপাশে যে জলীয় বাষ্প আছে, এই সমস্ত বিষয়ের উপরে তার লোহার মরচে পড়াটা নির্ভর করবে। আর একটা এর উপাদান কী হবে, লোহার মরচের উপাদান কি, লোহার মরচের উপাদান। ওকে, লোহার মরচের উপাদান কি, যে শোধক ফেরিক অক্সাইড, এটা ভালো করে মনে রাখবে, শোধক ফেরিক অক্সাইড। ওকে, তাহলে শোধক ফেরিক অক্সাইড হচ্ছে মরচের মূল উপাদান। সংকেতটা কি, সংকেতটা মনে রাখবে Fe2O3.XH2O। এক্স হচ্ছে সংখ্যা, এক্সের মান পরিবর্তন 2, 3, 4 হতে পারে, নর্মালি এক্ষেত্রে x = 3 মনে রাখবে। তার মানে এই সমীকরণটা চেঞ্জিং হবে, কেমন হবে, Fe2O3.3H2O। এইটা হচ্ছে কি শোধক ফেরিক অক্সাইড। তাহলে শোধক ফেরিক অক্সাইডের জেনারেল সমীকরণটা কি বা সংকেতটা কি, Fe2O3.XH2O। এক্স হচ্ছে সংখ্যা 2, 3 যে সংখ্যা হয় সেই সংখ্যাগুলো আছে। তাহলে নর্মালি এক্সের মান যদি 3 হয় তাহলে শোধক ফেরিক অক্সাইডের হচ্ছে সংকেত কত হবে, Fe2O3.3H2O। ওকে, এটা হচ্ছে শোধক ফেরিক অক্সাইডের সংখ্যা। তাহলে মরচে ব্যাপারটা কি আমরা বুঝতে পারলাম। মরচে হচ্ছে কি, যে লোহা, নর্মাল যে লোহা আছে তার উপর যে একটা যে লালচে, কিছুদিন যদি সে একটা লোহাকে খোলা বাতাসে জলীয় বাষ্পপূর্ণ জায়গায় বা যেখানে অক্সিজেন আছে সেই সমস্ত জায়গায় যারা লোহাকে খালি খোলা অবস্থায় রেখে দেওয়া হয়, সেখানে কিছুদিন পর দেখবে তার উপরে হচ্ছে লালচে বাদামি টাইপের একটা আস্তরণ দেখা যাবে, একে বলা হয় কি মরচে। এর মূল উপাদান কি, এটা কি আছে, এটা হচ্ছে শোধক ফেরিক অক্সাইড। মরচে আমরা কাকে বলো, শোধক ফেরিক অক্সাইডকে আমরা বলবো কি মরচে। এর সংকেতটা কি, Fe2O3.XH2O। ওকে, এটা লিখলেও চলবে বা এটা লিখলেও হবে Fe2O3.3H2O। এই যে মরচে ধরছে, এই মরচে ধরে দেখবে কেমন আছে। যদি নর্মাল লোহা, আমি যদি একটু ছবি আঁকা তোমার দেখিয়ে দিই, এখানে দেখবে নর্মাল লোহা প্রথম অবস্থায় কি, লোহা ধরে একটা লোহার রড আছে, তো যখন মরচে ধরে না লোহাটা এই অবস্থা থাকে, যখন মরচে ধরে কিছুদিন পর যখন মরচে ধরে যায়, এর উপরে সারফেসটা দেখবে এরকম টাইপের একটু জিনিস তৈরি থাকে, এরকম এটা একটু থাকে এরকম। ওকে, এরকম টাইপের তৈরি হয়ে যায়। এবার দেখবি লোহার উপরে যে স্তরের লোহা আছে তার তুলনায় যে মরচের আয়তনটা অনেক বেশি হয়। দেখবে যখন একটা লোহা মরচে ধরে যাচ্ছে সেখানে ফোলা মতো থাকে, এটা খসখসে একটা ফোলা মতো উঁচু মতো হয়ে থাকে একটু, তার মানে কি ওটা বিক্রিয়া করে শোধক ফেরিক অক্সাইড তৈরি হয়ে গেছে। তার মানে নর্মাল যখন এর দেখবে উপর সারফেসটা যে আয়তন আছে মরচে ধরার পর দেখবে তার আয়তনটা একটু বেড়ে যায়, মানে একটু ফুলে যায়, ফুলের মতো যায়। দেখবে কোনো যে যদি সিরিজ কাগজ দেয় বা কী দিয়ে ঘষবে দেখবে একটা ওখান থেকে উঠে যায় ব্যাপারটা। তার মানে নর্মাল লোহার থেকে যে শোধক ফেরিক অক্সাইড যে লোহা মরচের আস্তরণটা পড়ে তার আয়তনটা বেশি হয়। তার আয়তন বেশি হওয়ার জন্য তাহলে এটা শিথিল হয়ে পড়ে, মানে এখান থেকে ছেড়ে যায়, লোহার মেন লোহা থেকে একটু ছেড়ে যায়, তার শিথিল হয়ে পড়ে ধীরে ধীরে ওখান থেকে খসে পড়বে। ওকে, তাহলে এটা কী মনে রাখবে, তাহলে কী হচ্ছে লোহার উপরে যখন মরচে পড়ে যায়, মরচের আয়তন নর্মাল লোহার যে উপর স্তর হয় তার থেকে বেশি হয়ে পড়ে আয়তনটা বেশি হয়। তার ফলে ওর আয়তন বেশি হওয়ার জন্য লোহা থেকে ওইটা ছেড়ে যায়, একটু শিথিল মতো হয়ে গিয়ে ধীরে ধীরে ছেড়ে গিয়ে ওটা খসে পড়ে যায়। ওকে, তো নেক্সট এবারে আমরা এটা হচ্ছে মেন মরচের ব্যাপারে আলোচনা করলাম। এবারে কি, তাহলে এই লোহায় যে মরচে ধরাতে, এই মরচে ধরার জন্য কতটা ক্ষয়ক্ষতি আছে এখানে আর্থিকভাবে। তো আমরা জানি কি এখন ম্যাক্সিমাম যত রকম যন্ত্রপাতি, রান্নার করা জিনিস থেকে জাহাজ এবং কৃষিকার্যের ট্রাক্টর থেকে বিভিন্ন শিল্প কারখানা সমস্ত জায়গায় লোহা আছে। তাহলে এই লোহা থাকা বলতে দেখো রান্নার যে ঘরে যে বাসনপত্র, বিভিন্ন হাঁড়ি, এটা ওটা যত রকম সরঞ্জাম আছে সেটা হচ্ছে আমার লোহা দিয়ে তৈরি আছে। কৃষিকার্যে যে বিভিন্ন যেমন ট্রাক্টর যে ব্যবহার করে, ট্রাক্টর সমস্ত গাড়ি টাড়ি, এই সমস্ত গাড়ি, সাইকেল থেকে শুরু করে মোটর বাইক, এমনি যত রকম গাড়ি আছে, সাইকেলের রিং যেটা থাকে সেটা শুরু করে তোমার মোটর বাইক, ট্র্যাক্টর, কৃষিকাজের ক্ষেত্রে দেখে না, কৃষিকাজে যদি ট্রাক্টরের কিছু ধরে ট্রাক্টর অনেক বছর ধরে 2-3 বছর ধরে একটা ট্রাক্টর পড়ে আছে,
তা সেখানে তাহলে তার লোহার কাঠামো, লোহার যেখানে যেখানে সরঞ্জামগুলো আছে সেই সমস্ত জায়গায় কী যাবে, মরচে ধরে যাবে, তারপর সেগুলো নষ্ট হয়ে যাবে। তারপরে এখানে কত আর্থিক ক্ষয়ক্ষতি হবে। বিশেষ করে সবথেকে বড় হচ্ছে কোনো ধর বড় বড় ফ্যাক্টরি কারখানা আছে, সেই বড় বড় ফ্যাক্টরি বা কারখানাগুলো যদি বছরের পর বছর কিছু বছর যদি বন্ধ থাকে, সমস্ত জায়গা যেগুলো সব লোহা দিয়ে তৈরি আছে সেই জায়গায় সমস্ত জায়গায় কী হয়ে যাবে, মানে সেখানে মরচে ধরে যাবে। কারণ প্রত্যেকটা জায়গায় যে লোহা দিয়ে তৈরি সেগুলো কোনোটাই বিশুদ্ধ লোহা নয়, সব তার মধ্যে প্রত্যেকটার মধ্যে অশুদ্ধি আছে। তাহলে প্রত্যেকটাতে আমার মরচে ধরবে, মরচে ধরে এক্ষেত্রে অনেকটাই আর্থিক ক্ষয়ক্ষতি হয়ে যাবে। ওকে, সেই জন্য এই মরচে পড়াটা রোধ করতে হবে। তো আমরা তাহলে এখান থেকে বুঝতে পারলাম কি, মরচে ধরলে আমাদের আর্থিক ক্ষয়ক্ষতি বাড়ি ঘর থেকে শুরু করে বাইরে পর্যন্ত, মানে ঘরের বাসনপত্র থেকে শুরু করে আসবাবপত্র থেকে শুরু করে একদম ফ্যাক্টরি, বিভিন্ন থেকে শুরু বড় বড় ফ্যাক্টরির বড় বড় ট্র্যাক্টর, সেখান থেকে সমস্ত জায়গায় কী হয়, এখানে মরচে ধরে যাবে। মরচে ধরলে তাহলে কাজে ক্ষতি হবে, তারপরে অনেক আর্থিক ক্ষয়ক্ষতি হবে। ওকে, তাহলে মরচে অবশ্যই ক্ষতির জিনিস, এতে কোনো উপকারিতা নেই, এতে ক্ষতি আছে। সেই জন্য মরচে ধরলে লোহাতে কী করতে হবে, আর্থিক ক্ষয়ক্ষতি হয়। এবার আমরা নেক্সট যেটা আলোচনা করেছি, মরচে পড়ার শর্ত। মরচে পড়ার শর্ত কী? মরচে পড়ার শর্ত। ওকে, তাহলে মরচে পড়ার শর্ত কি? মরচে পড়ার মেন শর্ত হচ্ছে কি, অক্সিজেন ও জলীয় বাষ্প বা জল। অক্সিজেন, তাহলে মেন শর্ত লিখে রাখো, অক্সিজেন বা O2, যে বাতাসে যে অক্সিজেন উপস্থিত আছে, অক্সিজেন এবং জল বা জলীয় বা বাতাসে উপস্থিত জলীয় বাষ্প, বলতে পারি এটা যে বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প। এখানে বলতে পারি কি, বায়ুতে উপস্থিত জলীয় বাষ্প। ওকে, জলীয় বাষ্প। তাহলে এটা হচ্ছে মূল শর্ত যে মরচে পড়ার জন্য। একটা লোহাকে যদি রাখা হয় তার আশপাশে যদি অক্সিজেন, সেখানে যদি অক্সিজেন জল বা জলীয় বাষ্প থাকে, তাহলে সেখানে মানে কী হয়ে যাবে, সেখানে মরচে ধরে যাবে। আর ধরে নাও যে যদি লোহার যেমন লোহা আছে, লোহার আশপাশে যে জলীয় বাষ্পগুলো আছে, জলবিন্দু বা জলীয় বাষ্প আছে, সেখানে ক্লোরিন মাইনাস আয়ন, দেখে সেখানে ক্লোরিন মাইনাস আয়ন পাওয়া যায়। তাহলে ক্লোরিন মাইনাস আয়ন থাকলে সেখানে যে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ হবে, এই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ কীভাবে তৈরি হচ্ছে একটা লোহার মরচে ধরার ক্ষেত্রে, সেইটাও আলোচনা করব। তো সেটা কোনো চিন্তার ব্যাপার নেই, আমি প্রত্যেকটা জিনিস এমনভাবে আলোচনা করবো যাতে এটা কোনো সমস্যা না থাকে। মানে এখানটায় বোঝার পর বইটা জাস্ট একবার পড়বে, বা আমি যেটা বুঝিয়ে দিচ্ছি, বোঝার পর যেই লেখাচ্ছি, লেখাটা খাতায় একবার লিখবেন নোট আকারে, দেখবে তোমার আর সমস্যা হবে না, এটা তুমি নিজেই সহজেই বুঝতে পারবে বা লোককে বোঝাতে পারবে। সবথেকে বেস্ট এটা সবসময় আমি তোমাদের বলে থাকি যে যখন নিজে চেষ্টা করবে যেটা তুমি নিজে বুঝেছো সেটা অন্যজনকে বোঝানোর, যখন নিজে বুঝে দেবে অন্যজনকে বোঝাবার ব্রেনে রাখবে যেটা আমি অন্যজনকে বোঝাতে হবে এটা, তখন সেটা তুমি আরও খুব সুন্দর করে বুঝতে পারবে। সেই জন্য এটা সবথেকে ভালো হচ্ছে বন্ধুরা থাকলে তুমি যেটা বুঝতে পারবে সেটা বন্ধুদের সঙ্গে শেয়ার করবে, তাদের বোঝাবে যে এটা কী হয়, তারা জিজ্ঞেস করবে এটা কী হয় বলো, সে যদি না বলতে পারে তুমি তাকে ক্লিয়ারভাবে বোঝালে দেখবে সে যখন তোমার একটু প্রশংসা করে দেবে যে না খুব ভালো বুঝতে, তোমার মধ্যে আরও জানার আগ্রহটা বেড়ে যাবে আর তোমার ব্রেনটা আরও শার্প হয়ে যাবে। সেই জন্য নিজে এমনভাবে বোঝো যাতে তুমি কাউকে বোঝাতে পারো। তাহলে দেখো যেখানে ক্লোরিন মাইনাস আয়ন থাকে, তাহলে ক্লোরিন মাইনাস আয়ন থাকলে যে তড়িৎ বিশ্লেষ্য দ্রবণ তৈরি হবে ওখানটায়, বা আমি বলতে চাই যে লোহার আশপাশে যে জলীয় বাষ্প থাকে সেই জলীয় বাষ্প আশেপাশে ক্লোরিন মাইনাস থাকে, তো ক্লোরিন মাইনাস আয়ন থাকে, সেই ক্লোরিন মাইনাস আয়ন থাকলে এই তড়িৎ বিশ্লেষ্য কী হচ্ছে কি, তড়িৎ মানে পরিবহনে যে আধান যে বহন করবে, আধান বহনটা খুব দ্রুত করতে পারবে। তাহলে আধান যদি বহন দ্রুত করতে পারে তাহলে সেখানে মরচে ধরার হারটা কি দ্রুত হবে, তাহলে এখানে মরচে খুব দ্রুত ধরে যাবে, তাহলে এক্ষেত্রে মরচে খুব তাড়াতাড়ি ঘটবে। ওকে, তাহলে ব্যাপারটা দেখে নাও কী বললাম। তাহলে মরচে পড়ার মেন শর্ত কী হচ্ছে, মরচে পড়ার মেন শর্ত হচ্ছে কি যে অক্সিজেন অবশ্যই থাকতে হবে, আর জল বা বায়ুতে যেই বায়ুতে আছে সেই বায়ুতে জলীয় বাষ্প থাকতে হবে, তবে সেখানে মরচে ধরবে। ওকে, আর কি যদি ক্লোরিন বা যেই লোহার আশপাশে যেই জলীয় বাষ্পগুলো থাকে পাশে তার নিচে সারফেসটা, যার সারফেসটার উপরটায় যে জলীয় বাষ্প থাকে সেই জলীয় বাষ্প যে ক্লোরিন মাইনাস আয়ন থাকে, তা সেইখানে ওই ওখানে যে তড়িৎ বিশ্লেষ্য একটা দ্রবণ তৈরি হবে, সেই তড়িৎ বিশ্লেষ্য দ্রবণের মধ্যে দিয়ে আয়ন দ্রুত পরিবাহিত হবে, আর খুব দ্রুত পরিবাহিত হলে কী হবে, সেখানটায় মরচে পড়ার হারটা বেড়ে যাবে। ওকে, তাহলে এইভাবে এই শর্তগুলো থাকলেই আমার মরচে ধরে যাবে। আর এই মরচে ধরলে বড় বড় জাহাজ ফাহাজ এক্ষেত্রে অনেকটাই ক্ষয়ক্ষতি হয় এই মরচে ধরলে। ওকে,
তো আশা করি তুমি এটা বুঝতে পেরেছো। তো নেক্সট যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে মেন বিষয় এবং সেটা খুবই গুরুত্বপূর্ণ, ভালো করে মনোযোগ সহকারে ব্যাপারটা বোঝার চেষ্টা করো। সেটা হচ্ছে আয়রনের ক্ষয় বা মূর্ছের গঠনের তত্ত্ব। মূর্ছে যে গঠন হচ্ছে তার তত্ত্বটা কি, কীভাবে গঠন হচ্ছে, তার মেকানিজমগুলো, তার সমীকরণগুলো প্রত্যেকটা তোমাদের আজকে এইটাই পুরো ক্লিয়ারভাবে বোঝাবো। তা তোমরা গঠন দাও, তোমরা হেডিং দাও, এখানে তোমরা এখানে হেডিং দাও আয়রনের ক্ষয় বা মূর্ছে গঠনের তত্ত্ব। ওকে, এটা খুবই গুরুত্বপূর্ণ। এটা ভালো করে বুঝতে পারলে মোটামুটি কীভাবে মূর্ছে ধরে, তার সমীকরণ সহ কোথায় কী ঘটে সেটা সবই তোমরা বুঝতে পারবে। তাহলে আমি বললাম কি, বিশুদ্ধ যে লোহা আছে, বিশুদ্ধ লোহায় কখনোই মূর্ছে ধরে না, যে কোনো অবস্থায় যে কোনো জায়গায় রাখা যাক সেটা মূর্ছে ধরবে না। কিন্তু অশুদ্ধি, যার মধ্যে অশুদ্ধি থাকবে সেই লোহাতেই মূর্ছে ধরবে। তাহলে এখানে লোহাতে অশুদ্ধি হিসাবে মেনলি থাকে কার্বন থাকে। এবং লোহার কীভাবে ধরে না, আগে ছবিটা আমি এঁকে দিই। লোহা নর্মালি লোহা থেকে একেবারে উপরে যে সারফেস আছে রাফ সারফেস থাকে, বাঁকা টারা সারফেস থাকে, মানে প্লেন স্মুথলি সারফেস থাকে না। তার ফলে কিছু দেখে নাও, ধরলাম এই হচ্ছে আমার লোহা, তাই এরকম কোনো একটা বাঁকা সারফেস রয়েছে, ঠিক আছে, এরকম কোনো ধরলাম একটা লোহার টুকরো আছে, তাহলে এরকম একটা বাঁকা এরকম টাইপের কোনো সারফেস লোহা আছে, এটা হচ্ছে এফি বা আয়রন। তাহলে এর উপরে ধরলাম একটা জলবিন্দু আছে, এরকমভাবে একটা জলবিন্দু আছে। ওকে, এটা হচ্ছে জলবিন্দু। জল আছে এর মধ্যে, একটু হালকা অল্প জল আছে। তাহলে এই লোহার যে এইরকম বাঁকা অবস্থা বা রাফ সারফেস আছে, এই লোহারই দুটো অংশ দুটো আলাদাভাবে কাজ করবে। এর এক অংশ যেহেতু এর শেপ এক নেই, তাহলে এর এক অংশ কী করবে, অ্যানোড হিসেবে কাজ করবে, অ্যানোড। আর এর আর একটা অংশ ক্যাথোড হিসেবে কাজ করবে, ক্যাথোড। ওকে, তাহলে এর এক অংশ যেহেতু লোহার, এটা কেন হয় দেখবে, লোহার উপরে যে লোহার যে সারফেসগুলো থাকে সেটা স্মুথলি হয় না বা মসৃণ হয় না, এটা রাফ হয়, একটু বাঁকা টাইপের হয়, একটু মানে দেখতে একটু এরম টাইপের হয় সারফেসগুলো। তাহলে এরম সারফেস হওয়ার এর মধ্যে যে কোনো জলবিন্দু বা জলীয় বাষ্প থাকে তার আশপাশে সেটা দুটো, এরাই দুটো আলাদা করে মানে পাত তৈরি করবে, একটা হচ্ছে অ্যানোড পাত আর হচ্ছে ক্যাথোড পাত। আর এখানে যে জলটা থাকবে বা যে জলবিন্দু থাকবে বা যে জলীয় বাষ্প থাকবে সেটা তড়িৎ বিশ্লেষক হিসেবে কাজ করবে। তাহলে কী হচ্ছে, এই ক্যাথোড লোহার এই যে অংশগুলো ক্যাথোড আছে, এই ক্যাথোড থেকে কী হচ্ছে, ক্যাথোডে কী হচ্ছে আয়রন আছে এফির, এখান থেকে কি দুটো ইলেকট্রন বেরিয়ে পড়বে। তাহলে এখান থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে ধরলাম, এখান থেকে ধরলাম এফ থেকে দুটো ইলেকট্রন বাইরে চলে যাবে, 2e। ওকে, 2e, দুটো ইলেকট্রন বেরিয়ে যাওয়ার ফলে এফিটা কিসে রূপান্তর হয়ে যাবে, Fe2+। ব্যাপারটা ভালো করে বুঝে নাও যে অ্যানোড থেকে অ্যানোড হচ্ছে কি, একটা লোহা প্রথম থাকবে অশুদ্ধ লোহা, মানে যার মধ্যে বিশুদ্ধ লোহা না, এটা অবশ্যই বিশুদ্ধ লোহা হবে না, তার উপরে কোনো জলবিন্দু বা জলীয় বাষ্প আছে আমার এখানে। তাহলে এরকম রাফলি শেপ হওয়ার জন্য, উপরে সারফেসটা হওয়ার জন্য এর এক অংশ অ্যানোড হিসাবে কাজ করবে আর এর আর এক অংশ ক্যাথোড হিসাবে ব্যবহৃত হবে। তাহলে অ্যানোড থেকে কী হবে, অ্যানোড যে লোহা আছে সেই লোহা থেকে দুটো ইলেকট্রন বর্জন হবে। এই অ্যানোডের লোহাটা কী করবে, দুটো ইলেকট্রন বর্জন করে জারিত হবে, জারিত Fe2+ উৎপন্ন হবে। তাহলে অ্যানোডে কী বিক্রিয়া ঘটবে দেখো না, তাহলে অ্যানোডে কী ঘটবে, অ্যানোডে হচ্ছে কি আমার 2Fe হবে, 2Fe থেকে 2Fe2+, দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে, প্লাস 4 ইলেকট্রন দেখে না এখানে। তাহলে আমি যদি দিই যে 4 ইলেকট্রন, তাহলে 2Fe, 2 × 4, তাহলে 4টে ইলেকট্রন, তাহলে এখানে মিলে 2Fe। তাহলে কী হচ্ছে, অ্যানোডে কী হচ্ছে দেখে নাও, Fe পরমাণু থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে এবং Fe2+ মুক্ত হবে, Fe2+ এখানে মুক্ত হবে। মানে এখানে কী আসবে, এখানে Fe2++2 হবে আর 2e, দুটো ইলেকট্রন উৎপন্ন হবে। এই দুটো ইলেকট্রন কী করবে, তো এই মানে লোহার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে ক্যাথোডের দিকে যাবে। কী হচ্ছে দেখে নাও যে অ্যানোডে যে দুটো ইলেকট্রন মুক্ত হলো সেই দুটো ইলেকট্রন লোহার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে কি ক্যাথোডের দিকে চলে যাবে। ওকে, এই ঘটবে। এবার ক্যাথোডে কী হবে দেখে নাও, আগে ক্যাথোডে দুটো কেস হবে, তড়িৎ বিশ্লেষণটা কী হবে, তড়িৎ বিশ্লেষ্য
এখানে কি H2O, এই জলটা কাজ করবে। এই H2O কী হবে দেখো না, H2O বিয়োজিত হবে, H2O বিয়োজিত হয়ে H প্লাস আর OH মাইনাস হবে। তাহলে H প্লাস OH মাইনাস হবে। এই যে H প্লাস আয়ন উৎপন্ন হবে, এখানে যে H প্লাস আয়ন যে উৎপন্ন হবে, সেই H প্লাস আয়ন কী করবে, এই ইলেকট্রন গ্রহণ করে নেবে। তার মানে কী হচ্ছে, তাই ক্যাথোডে তার মানে কী হবে, ক্যাথোডে অ্যাকচুয়ালি এটা হবে যে ক্যাথোড বিক্রিয়াটা কী হবে দেখুন। তাহলে আমার যে H প্লাস হচ্ছে, H প্লাস এখানে দুটো ঘটনা ঘটবে দেখো না। তাহলে H প্লাস হচ্ছে H প্লাস আমি এখানে কী করলাম 4 দিলাম, তাহলে 4 এখানে 4E। তাহলে এখান থেকে যে অ্যানোডে যে 4টি ইলেকট্রন বেরোলো, সেই 4টি ইলেকট্রন কী হচ্ছে 4H প্লাস, যেমন 4টে H প্লাস আয়ন আছে, সেই 4টে H প্লাস আয়ন তার সঙ্গে 4E যুক্ত হলো, যুক্ত হয়ে কী হবে 4H, নর্মাল 4H উৎপন্ন হয়ে যাবে। এই 4H, এই যে 4H হাইড্রোজেন উৎপন্ন হলো, এই Hটা কী করবে, ওখানে আশপাশে থাকা যে অক্সিজেন আছে, এখানে যে অক্সিজেন O2 আছে, তার সঙ্গে বিক্রিয়া করবে। তাহলে এই যে 4H উৎপন্ন হলো ক্যাথোডে, তাহলে ক্যাথোডে দেখার দুটো জিনিস হলো, একটা হচ্ছে H2O বা তড়িৎ বিশ্লেষণ আর জল যেটা আছে সেই জলটা বিয়োজন H প্লাস OH মাইনাস হলো, সেই H প্লাস 4H প্লাস, আর এখান থেকে যে অ্যানোডে 4 ইলেকট্রন যেটা এর মধ্যে প্রবাহিত হয়েছিল, সেইটা 4H প্লাসে যুক্ত হয়ে 4H হলো। এই 4H কী করবে, অক্সিজেনের সঙ্গে 4H কী করবে দেখে নাও, 4H অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে, H2O। ওকে, H2 উৎপন্ন করবে। তাহলে এখানে 2 দিয়ে দাও, তাহলে 2 অণু H2O উৎপন্ন করবে। তাহলে এই টোটালটা হচ্ছে আমার ক্যাথোড বিক্রিয়া হবে। তাহলে ক্যাথোডে প্রথম কী হচ্ছে দেখে নাও, ব্যাপারটা পুরো সামারাইজ করে নিই ব্যাপারটা, তারপরে আমরা কী করে মরছে ধরছে সেটাও তোমাদের দেখাবো। তাহলে আগে বেসিক কনসেপ্ট আমরা ক্লিয়ার করে নিই। প্রথমে কি একটা লোহার কী হচ্ছে, তার উপরই সারফেসটা রাফ থাকার জন্য, তারপরে বিভিন্ন ধরো তার আশপাশে জলীয় বাষ্প আছে, সেই জলীয় বাষ্প বা জলবিন্দু, আমি একটা জলবিন্দু ধরলাম, জলবিন্দু আছে, এবং সেই লোহা যেহেতু রাফ তার সারফেস থাকবে, তার একটা সারফেস বা একদিকের প্রান্তটা অ্যানোড হিসেবে কাজ করবে, আর একদিকেরটা ক্যাথোড হিসেবে কাজ করবে। যেই প্রান্তটা অ্যানোড হিসেবে কাজ করবে, সেখান থেকে একটা Fe পরমাণু থেকে দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে, দুটো ইলেকট্রন বেরিয়ে গিয়ে Fe+2 মুক্ত হবে, এবং দুটো যে ইলেকট্রন বেরিয়ে আছে সেটা ক্যাথোডের দিকে দৌড়াবে, এটা আয়রনের ভিতর দিয়ে, লোহার ভিতর দিয়ে। তাহলে এটা যদি অ্যানোড বিক্রিয়া দেখায়, তাহলে 2Fe, তার দুটো যদি পরমাণু নিই, তাহলে 2Fe, তাহলে 2Fe2+, তার দুটোর জন্য একটা জন্য দুটো ইলেকট্রন বেরিয়ে গেল, তার দুটোর জন্য 4টি ইলেকট্রন বেরিয়ে যাবে। এই 4টি ইলেকট্রন ক্যাথোডে যাবে। ক্যাথোডে কী ঘটছে দেখে নাও, ক্যাথোডে যে এখান থেকে জল বিয়োজন হয়ে H প্লাস আর OH মাইনাস যে আয়ন উৎপন্ন হয়েছে, তার মধ্যে যে H প্লাস, 4টে H প্লাস, ক্যাথোডে কী হচ্ছে 4টে H প্লাস, আর অ্যানোড থেকে যে 4টে ইলেকট্রন এসেছিলো সেই দুটো বিক্রিয়া করে যুক্ত হয়ে 4H উৎপন্ন হবে। এই 4H ওই জলীয় বাষ্পের মধ্যে যে বা ওই বায়ুর মধ্যে যে অক্সিজেন ছিল, সেই অক্সিজেনের সঙ্গে বিক্রিয়া করে 2 অণু H2 উৎপন্ন করবে। ওকে, তাহলে এই টোটাল, তাহলে অ্যানোড আর ক্যাথোড টোটাল বিক্রিয়াকে যদি একটা ফ্রেমে দেখাতে যাই, সেটা কীভাবে দেখো দেখো না। তাহলে এই সামগ্রিক বিক্রিয়াটা কি, তাহলে আমি এখানে একটু করে দিচ্ছি, বা এখানে আমি একটু এখানে মুছে দিচ্ছি। তাহলে সামগ্রিক বিক্রিয়াটা হচ্ছে কি, তাহলে সামগ্রিক বিক্রিয়া মানে অ্যানোড আর ক্যাথোড মিলে যে বিক্রিয়াটা টোটাল হয়েছে, সেই বিক্রিয়াটা কি, তাহলে আমার কী লেগেছে দেখো না, 2Fe লেগেছে। ওকে, 2Fe, তারপরে কী দিয়ে যাবে দেখো, তারপরে কী লেগেছে 4H বা 4H প্লাস 4H প্লাস, তার কী লেগেছে দেখো না, অক্সিজেন। মানে কী লেগেছে দেখো, আমি কী কালেক্ট করেছি ক্যাথোডে দেখে নাও। প্রথমে কী দেখো না, আমি মেন হচ্ছে কি আমার 2Fe লেগেছি, এই পরিমাণ আয়রন লেগেছে, 2Fe লিখলাম। তারপরে কি ক্যাথোডে কী লেগেছে দেখে নাও, 4H প্লাস লেগেছে, 4H প্লাস লিখলাম। আর কী লেগেছে দেখে নাও, অক্সিজেন O2 লিখেছে, তাহলে O2 লিখলাম। এবার দেখে নাও, এখান থেকে যে 4টি ইলেকট্রন মুক্ত হবে, সেই 4টি ইলেকট্রন 4H এর সঙ্গে যুক্ত হয়ে যাবে। এখানে যে হাইড্রোজেন উৎপন্ন হবে দেখেন, পরপর স্টেপ দেখে নাও, এখানে 2Fe, তাহলে এখান থেকে কি 4টি ইলেকট্রন উৎপন্ন হবে, এখানে 4টি ইলেকট্রন উৎপন্ন হবে, সেই 4টি ইলেকট্রন এখানে H প্লাসের সঙ্গে যুক্ত হবে। এই এখানে যে 4টি ইলেকট্রন পাবো, সেই 4টি ইলেকট্রন এর সঙ্গে যুক্ত হবে, সেখানে 4H উৎপন্ন, সেই 4H O2 সঙ্গে, এখানে যে 4H উৎপন্ন সেটা O2 সঙ্গে বিক্রিয়া হবে। বিক্রিয়া করার পর রাইট হ্যান্ড সাইডে টোটালটা আমি দেখে কী পাবো দেখো না, তাহলে 2Fe থেকে আমরা পাচ্ছি কি 2Fe
প্লাস 2, দেখে নাও 2Fe প্লাস 2, আর কি পাবো দেখে নাও, আর আমরা ওদিকে পাবো কি 2 আলটিমেট পাচ্ছি কি প্লাস 2H2, এইটা পাচ্ছি। তাহলে দেখে নাও আমরা কী কী পেলাম, ব্যাপারটা বাদবাকি সবই কিন্তু এখানে ব্যবহার হয়ে যাবে। তাহলে কী পেলাম দেখে নাও 2Fe প্লাস 4H প্লাস O2, সেখান থেকে পাচ্ছি কি এইগুলো পরস্পর সব বিক্রিয়া করে এখানে তোমাদের মেকানিজম দেখে দিই, এখান থেকে আমার 4টি ইলেকট্রন পাওয়া যায় 4E, এই 4টি ইলেকট্রন 4H প্লাস বিক্রিয়া করে কী হবে আমার 4টে 4H উৎপন্ন হবে, এখানে 4H উৎপন্ন হবে। ব্যাপারটা ভালো করে দেখে নাও 4E থেকে 4টে ইলেকট্রন বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে Fe, এটা 4টি ইলেকট্রন বেরিয়ে গিয়ে এখান থেকে কী উৎপন্ন হবে 2Fe 2+ উৎপন্ন হয়ে যাবে। তারপরে হচ্ছে কি 4টি ইলেকট্রন যে বেরিয়ে গেছে সেটা কোথায় যুক্ত হবে, সেটা 4H প্লাসের সঙ্গে যুক্ত হবে। 4H প্লাসের সঙ্গে 4টি ইলেকট্রন যুক্ত কি 4H হবে, 4H এর সঙ্গে O2 যুক্ত হয়ে কী হবে এখান থেকে এইটা উৎপন্ন হবে। তাহলে দেখো টোটাল বিক্রিয়াটা, যে ক্যাথোডে আলাদা বিক্রিয়া, যে অ্যানোডে আলাদা বিক্রিয়া, যেটা আলাদা করে দেখালাম, সেই টোটাল বিক্রিয়াকে আমি যদি একটা বিক্রিয়া দেখে যাই এটা হবে। তাহলে তুমি এটা কথা, এটা এই সমীকরণ লেখার পর যে কথাটা বললাম সেটা কথা হিসাবে তুমি একটা লিখে নিতে পারো, কারণ যাতে তুমি এই আরও চিহ্নগুলো দেবে, দেওয়ার পরে কি তুমি বুঝতে পারবে যে কী হয় কী ঘটলো। তাহলে কী লিখবে যে 2Fe থেকে টোটাল 4টি ইলেকট্রন বেরিয়ে গিয়ে 2Fe2+ হয়ে যাবে। এই যে 4টি ইলেকট্রন 2Fe থেকে নির্গত হবে, বা যে Fe2Fe যে 4টি ইলেকট্রন বর্জন করবে, সেই 4টি ইলেকট্রন 4H+ গ্রহণ করে 4H উৎপন্ন হবে, 4H+ গ্রহণ করে 4H উৎপন্ন হবে। এই 4H O2-র সঙ্গে বিক্রিয়া করে 2H2 উৎপন্ন হবে। তাহলে এই টোটাল এইটা মিলে এইটা হলো, আর এই টোটাল ব্যাপারটা ঘটে 2H2 হলো। ওকে, তাহলে এইভাবে বিক্রিয়াটা ঘটে। তাহলে এখানে ব্যাপারটা যে অ্যানোডে তাহলে আমরা কী উৎপন্ন, অ্যানোডে উৎপন্ন হলো কি 2Fe2+, অ্যানোডে উৎপন্ন হচ্ছে 2Fe2+। ওকে, যে অ্যানোডে যে 2Fe2+ উৎপন্ন হলো, এটা বায়ুর জলীয় বাষ্প বা জল এবং অক্সিজেনের উপস্থিতিতে Fe2O3 উৎপন্ন করবে। কীভাবে দেখেন তার সমীকরণ দেখে না, এখান থেকে শোধক ফেরিক অক্সাইড উৎপন্ন হবে। তাহলে এবারে এই বিক্রিয়া মেন মোর্চে ধরার আগে এই বিক্রিয়াগুলো ঘটে যাবে, এইগুলো সব ঘটে যাবে। এইগুলো ঘটার পর তারপরে কী হবে দেখো না, অ্যানোডে যে Fe2+ আয়ন উৎপন্ন হচ্ছে, তাহলে অ্যানোডে উৎপন্ন কী হচ্ছে অ্যানোড। তাহলে অ্যানোডে কী উৎপন্ন হচ্ছে, অ্যানোডে উৎপন্ন হচ্ছে 2Fe2+। ওকে, তাহলে অ্যানোড যে 2Fe2+ উৎপন্ন হচ্ছে, তাহলে সেটা কি অক্সিজেন দ্বারা জারিত হয়ে যাবে, দেখো না 2Fe2+। ওকে, এটা হচ্ছে কি, এটা কি হচ্ছে অক্সিজেন সাথে যুক্ত হবে। তাহলে আমি এটাকে 2Fe 4 করছি, 4Fe2+। তাহলে Fe2+ যে উৎপন্ন সেটা আমি 4Fe নিলাম, 4Fe2+ প্লাস O2 প্লাস 4H2O। ওকে, এটা হতো। তাহলে এইগুলো বিক্রিয়া কী দেখো না হবে, উৎপন্ন হবে কি Fe2O3 প্লাস 8H+, এটা হচ্ছে 2। তাহলে ব্যাপারটা মিলিয়ে নাও, দেখে নাও তাহলে কত হচ্ছে, 2 2 4, 4টে পেয়ে গেছি আমি। তাহলে O2 আর এখানে ও 4টে, 4 5 6, তার 3 2 6, 6টা হয়ে গেল। এই 4 2 8, 8টা দেখে নাও। তাহলে কী হলো দেখে নাও, ব্যাপারটা কী ঘটলো দেখে নাও। প্রথমে কী হচ্ছে, আমার অ্যানোডে উৎপন্ন হচ্ছে কি Fe2+ উৎপন্ন হচ্ছে। তাহলে অ্যানোডে যে Fe2+ উৎপন্ন হচ্ছে তার 4 অণু নিলাম 4Fe2+, এবং সেই 4Fe2+ বায়ুতে ওই লোহার আশপাশে যে উপস্থিত অক্সিজেন আছে, সেই অক্সিজেন এবং জলীয় বাষ্প সঙ্গে বিক্রিয়া করবে, বিক্রিয়া করে কী উৎপন্ন করবে 2Fe2O3 প্লাস 8H+। এখানে যে 2Fe2O3 উৎপন্ন হলো, এই Fe2O3 প্লাস XH2 এই যে জলীয় বাষ্প আছে তার সঙ্গে যুত বিক্রিয়া করে কী উৎপন্ন হবে Fe2O3.XH2O। এইটাই হচ্ছে আমার শোধক ফেরিক অক্সাইড। ওকে, তাহলে এটা হচ্ছে আমার কি শোধক ফেরিক অক্সাইড। তাহলে কীভাবে ঘটলো দেখে নাও। প্রথমে যে অ্যানোডে আমরা Fe2+ উৎপন্ন হয়েছিল, সেই Fe2+টার সঙ্গে অক্সিজেন আর জল একসঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন হচ্ছে 2Fe2O3 প্লাস 8H2। তাহলে এখানে যে উৎপন্ন হচ্ছে 2Fe2O3, এইটা আবার জলের সঙ্গে বিক্রিয়া করে কি হচ্ছে Fe2O3.XH2O। তাহলে এটা X অণু, X এর মান 2 3, এখানে নর্মাল 3 হয় বললাম। তাহলে এটা কি বলা হয় কি শোধক ফেরিক অক্সাইড, আর এটাই হচ্ছে মোর্চে। ওকে, তাহলে এইটাই হচ্ছে আমার
মরছে, লোহার মরছে। তাহলে টোটাল ব্যাপারটাকে যদি সামারাইজ করে একটা সমীকরণ দেখি তাহলে সেটা কেমন হবে দেখো না। টোটাল ব্যাপারটা তোমাদের একটা সমীকরণ করে দেখিয়ে দিচ্ছি, তাহলে তুমি খাতায় এইভাবেই করে দেবে। মরছে প্রথমে লিখে মরছে পড়া গঠন বা মরচের গঠন, ওকে। সেটা কী হবে দেখবে, প্রথমে কী হবে, তাহলে প্রথমে কি অ্যানোড বিক্রিয়া, প্রত্যেকটা বিক্রিয়া এখানে ভালো করে দেখে দেখো। প্রথম কি অ্যানোড বিক্রিয়া, অ্যানোড বিক্রিয়া কী ঘটবে দেখে নাও। তাহলে 2Fe থেকে কী হবে, দুটো ইলেকট্রন বেরিয়ে যাবে, 2Fe 2 প্লাস 4 ইলেকট্রন। তাহলে এটা হলো। ক্যাথোডে কী হবে দেখে নাও, ক্যাথোড বিক্রিয়া, তাহলে ক্যাথোড বিক্রিয়া কী হবে দেখে নাও, 4H প্লাস 4E, এইটা কি সঙ্গে যুক্ত হয়ে কী হবে, 4H উৎপন্ন হবে, এইটা হবে। আর কি এই 4H প্লাস O2, 4OH যে 4 অণু হাইড্রোজেন প্লাস অক্সিজেন দুটো বিক্রিয়া করে কি উৎপন্ন হবে, 2H2O, এইটা উৎপন্ন হবে। তাহলে এটা টোটাল, তাহলে এটা অ্যানোড হলো, এটা ক্যাথোড হলো। তার ব্যাকগ্রাউন্ড কি, তড়িৎ বিশ্লেষণ আয়ন যে এই যে 4H পেলাম কোত্থেকে, তার সেটার ব্যাকগ্রাউন্ড হচ্ছে H2O বিয়োজিত হয়ে কি H প্লাস OH মাইনাস, এখানে যে হয়েছিল সেইটা হচ্ছে, এইটা হচ্ছে এই হাইড্রোজেনের মেন কারণ, ওকে। তাহলে জলীয় বাষ্প বা জল থেকে H প্লাসটা এই পাবো, সেই H প্লাসটা এখানে বিক্রিয়া ঘটে। তাহলে এটা হলো সামগ্রিক বিক্রিয়া, সেইটা কি হবে দেখে নাও। তাহলে সেইটা হবে, তাহলে আমি পেলাম কি 2Fe, এই 2Fe এইটা, তার সঙ্গে কি 4H প্লাস, ওকে, তার সঙ্গে কি অক্সিজেন O2। তাহলে এটা লেগেছে আমার বায়ু থেকে O2 লেগেছে, আমার জল থেকে লেগেছে 4H প্লাস, আর লোহার 2Fe। কি উৎপন্ন পেয়েছি আমরা, কি পেয়েছি 2Fe2 পেয়েছি, 2Fe2 প্লাস পেয়েছি। আর কি পেয়েছি এইটা, কারণ এইটা তো এখানে ব্যবহার করা হয়ে গেছে, তাই না, এটা এখানে ইউজ হয়ে গেছে, যেখানে এইটা এখানে লেগেছে আর এইটা এখানে লেগেছে, ওকে। তাহলে 2Fe2 পেয়েছি, আর কি 2H2 পেয়েছি, এটা। এবার ফেরিক অক্সাইডটা কীভাবে উৎপন্ন হচ্ছে দেখুন, ফেরিক অক্সাইড, তাহলে শোধক ফেরিক অক্সাইড কীভাবে উৎপন্ন হচ্ছে, তাহলে এখান থেকে যে পেলাম আমরা, তাহলে Fe2 প্লাস অ্যানোডে যেটা পেয়েছি, যেটা দেখো না অ্যানোডে যেটা উৎপন্ন হয়েছিল, তাহলে সেটা কি 4 নিলাম, 4Fe2 প্লাস O2 প্লাস বোধহয় 4H2O। তার মানে Fe যে আমরা অ্যানোডে যে Fe2 প্লাস পেয়েছি, সেই Fe2 প্লাস বায়ুতে অক্সিজেন আর জলীয় বাষ্প একসঙ্গে বিক্রিয়া করে কি উৎপন্ন করবে এখানে, যে 2Fe2O3 প্লাস 8H প্লাস, ওকে, 8H প্লাস। তাহলে এইটা উৎপন্ন হবে। তাহলে এখানে যে 2Fe2 প্লাস হচ্ছে, তাহলে 2Fe2O3 প্লাস XH2O, এটা বিক্রিয়া কি করে কি উৎপন্ন হবে, Fe2, তবে এটা 2 নয়, নর্মাল Fe2 দিলাম, Fe2O3 ইন্টু এর সঙ্গে ডট একসঙ্গে থেকে যাবে, ডট XH2O। তাহলে এটাই হচ্ছে লোহার মরচে। লোহার মরচে, ওকে। আর এর নাম কি, ফেরিক অক্সাইড, শোধক ফেরিক অক্সাইড, ওকে। তাহলে ব্যাপারটা দেখুন, টোটাল যে ব্যাপারটা যেই তোর আয়রন ক্ষয়ের বা মরচে গঠনের যে তথ্যের মেন যে টোটাল সামারিটা কীভাবে ঘটে, টোটাল সমীকরণগুলো সব লিখে, প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ কার পরে কী ঘটবে, এবং প্রত্যেকটা যখন করে তার ল্যাঙ্গুয়েজ লিখে দেবে। এটা তুমি পরীক্ষা লেখার জন্য, যে এটা মানে লিখলে পরীক্ষা আসবে, এই জন্য না, তুমি সমীকরণগুলো বোঝার জন্য। এখান থেকে অনেক রকম কোশ্চেন আসতে পারে, সেই জন্য একটা সমীকরণ লিখবে, কি ঘটলো সেটা লিখবে, লেখার পর তারপরে সমীকরণটা কী ঘটলো সেটাও লিখবে। পুরো ব্যাপারটাকে খাতায় একটা নোট ডাউন করে সুন্দর করে তৈরি করে নেবে, দেখবে আর বই পড়তে লাগবে না, ওকে। তা দেখে নাও আজকে টোটাল ব্যাপারটা কি বোঝালাম। তাহলে মরচে ব্যাপারটা তো আশা করি তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, মরচেটা কী। তাহলে বিশুদ্ধ লোহায় মরচে পড়ে না, মরচে পড়ার শর্তটা কী, মরচে পড়লে কী ক্ষয়ক্ষতি হয়, আর্থিক যে ক্ষয়ক্ষতি হয় সেটা তোমরা বুঝতে পেরেছো।
এবং এই যে গঠন অ্যাকচুয়ালি মোর্চের যে টোটাল যে রাসায়নিক যে বিক্রিয়া ঘটে, যে রাসায়নিক বিক্রিয়া যে রিয়াকশান করবে আলটিমেট কীভাবে মোর্চেটা তৈরি হয় সেটা তোমরা বুঝতে পারো। ওকে, তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই তোমরা জানাবে কমেন্টে। যেইগুলো বোঝালাম সেগুলো বুঝতে পারলে কি না, তোমাদের এতে এটা খুব কোনো ডাউট হয়েছে কি না সেটাও জানাবে। আশা করি তো কোনো ডাউট থাকার কথা নয়, যেভাবে বুঝিয়েছি আশা করি তোমরা সবই বুঝতে পারবে। তবুও তোমরা কমেন্টে বলবে যে কেমন লাগলো, আর যদি ভালো লেগে থাকে, যদি বুঝতে পারে থাকো অবশ্যই ভিডিওতে লাইক দেবে, আর নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল আইকনে প্রেস করবে, আর বন্ধুদের সঙ্গে খুব বেশি বেশি করে শেয়ার করবে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, বিভিন্ন জায়গায়। ওকে, দেখা হবে নেক্সট ভিডিওয়। হ্যাভ এ নাইস।